हेलो स्टूडेंट दिस इज प्रणवी वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स आज के আমরা পড়ব ক্লাস 10 বা মাধ্যমিকের স্টোরি দ্য পাসিং ওয়ে অফ বাপু। এই স্টোরিটা সবার প্রথমে আমি তোমাদেরকে খুব সহজভাবে কয়েক মিনিটের মধ্যে এক্সপ্লেন করে দিব এবং তারপরে তোমাদের ইউনিট টেস্ট হোক বা তোমাদের মাধ্যমিক এক্সাম হোক বোথ দুটারই জন্য আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো, সেগুলো তোমরা নোট করে নিও, ঠিক আছে? চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট এখানে বলা হয়েছে দ্য পাসিং ওয়ে অফ বাপু। পাসিং ওয়ে মানে হলো মারা যাওয়া, ঠিক আছে? অফ বাপু, বাপু কাকে বলা হয়? ভারতবর্ষে গান্ধীজিকে বাপু বলা হয়। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই গল্পটা হলো বাপুর মারা যাওয়া নিয়ে, অর্থাৎ গান্ধীজির মারা যাওয়া নিয়ে। তো এখানে যে লেখিকা, এটা কিন্তু লেখক লেখেননি, লেখিকা লিখেছেন, অর্থাৎ মেয়ে রাইটার, ঠিক আছে? তো সবার প্রথমে তিনি কি বলছে, এখানে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলেন, ঠিক আছে, ইন দ্য ইভিনিং। তখন চা খেতে খেতে হঠাৎ করে তার কাছে টেলিফোন আসে। হঠাৎ করে তিনি শুনতে পান যে বাপুকে নাকি গুলি লেগেছে, ঠিক আছে, তিনি মারা যাচ্ছেন। তাই তিনি তাড়াহুড়ো করে গাড়িতে চড়ে কোথায় গেলেন? বিড়লা হাউসে। বিড়লা হাউস কোথায়? যেই বাড়িটার মধ্যে বাপুজিকে গুলি লাগার পরে রাখা হয়েছিল, ঠিক আছে? ওনাকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু হসপিটাল নিয়ে যাইতে মানা করে দিয়েছেন, কারণ কি তিনি বুঝে গিয়েছিলেন যে তার কাছে আর বেশি সময় নাই, ঠিক আছে? তো ফার্স্ট ইউনিটে এটাই আছে যে তিনি তাড়াহুড়ো করে সেই বিড়লা হাউসে গেলেন, ঠিক আছে? এবার বিড়লা হাউসে যখন গেলেন সেখানে গিয়ে দেখেন যে চারিদিকে প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক। ঘরের ভিতর থেকে যে জানলাগুলো, বাইরে শুধুমাত্র ব্রাউন কালার দেখা যাচ্ছে। ব্রাউন কালার অর্থাৎ লোকের মাথা, ঠিক আছে, লোকের মুখ দেখা যাচ্ছে, বাইরে অন্য কিছু দেখা যাচ্ছে না। তো কিন্তু এত লোক থাকা সত্ত্বেও সবাই এতটা সাইলেন্ট ছিল যে মনে হচ্ছিল যেন সব কিছু যেন তার কানগুলো নষ্ট হয়ে গেছে নাকি না চারিদিকে সাউন্ড সিস্টেমটাই বন্ধ হয়ে গেছে, এরকম কিছু। এত সাইলেন্ট, ঠিক আছে? সাইলেন্ট থাকার পর হঠাৎ করে আবার আওয়াজ করতে লোক কান্না করে আওয়াজ করতে শুরু করে। আবার লোক ঠেলাঠেলি করে ঘরে ঢুকতে চায়, ঠিক আছে, কেন কি বাপুকে দেখার জন্য লাস্ট বারের মতো। বাপু অর্থাৎ গান্ধীজি কিন্তু প্রচুর ভক্ত ছিল, প্রচুর, ঠিক আছে? তো কী হয়, তখন তাদেরকে বলা হয় যে তোমাদের সবাইকেই বাপুকে দেখার একটা সুযোগ দেওয়া হবে, তাই তোমরা তাড়াহুড়ো করবা না, ঠেলাঠেলি করবা না, ঠিক আছে? তখন তারা কিছুটা শান্ত হয়। আর এখানে লোকের মুখগুলো দেখে বোঝা যাচ্ছিল যে তারা আসলে কতটা দুঃখিত। সবার মুখগুলো দেখে একটাই মনে হচ্ছিল যে তাদের মাথায় একটা কোশ্চেন আসছে যে বাপু আমাদের ছেড়ে চলে গেলেন, এখন আমাদের কি হবে? আমাদেরকে এখন কে হাঁটাবে? অর্থাৎ বাপু কি করতো? একা একা হাঁটতো আর তার পিছন যত ফলোয়ার্স সবাইকে হাঁটা নিয়ে যাইতো। কেন কি বাপু মনে করতো যে যানবাহন, সবচেয়ে বেস্ট যানবাহন হলো শরীর। কেন কি এটার জন্য কোনো ভাড়াও দরকার হয় না, যা দরকার হয় শুধুমাত্র এনার্জি দরকার হয়, তাই না? তাই তিনি বলতেন যে এটার জন্য শুধুমাত্র শরীর আর এনার্জি দরকার, কোনো যানবাহনের দরকার নেই, ঠিক আছে? এর পরের দিন যখন গান্ধীজিকে নিয়ে যাওয়া হয়, তখন যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় সেই রাস্তার মধ্যে দুধারে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়েছিল এবং ওনার যে গাড়িটা ছিল সেটাকে প্রচুর ফুলস এইসব জিনিস দিয়ে সাজানো হয়েছিল, ঠিক আছে? এবং সবাই হাঁটছিল খুব দুঃখিত হয়ে যে বাপু শেষবারের মতো চলে যাচ্ছে। এবার এর কিছুদিন পরে গান্ধীজির যে ছাইগুলো ছিল সেই ছাইগুলোকে গঙ্গা স্নানের অর্থাৎ ভাসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যে ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রেনটাকে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছিল, ওকে? এবং যেই কম্পার্টমেন্টে করে যাওয়া হচ্ছিল সেই কম্পার্টমেন্টে ভজন হচ্ছিল, ঠিক আছে? পিপল ভজন গান, অর্থাৎ লোকগুলো ভজন করতেছিল। আর এই যে অ্যাসেসগুলো অর্থাৎ যে ছাইগুলো, সেই ছাইগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এলাহাবাদে, ঠিক আছে? এরপরে লেখিকা সেই কাজ সম্পূর্ণ করে তারপরে নিজের বাড়ি চলে আসে দিল্লিতে, ঠিক আছে? তখন তিনি ভাবতে থাকেন যে আমার মধ্যে থেকে যেন একটা বড় হাত আমার মাথার উপর থেকে সরে গেল, এখন আমার কি হবে, আমাকে কে সাপোর্ট করবে, এইসব নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি। বাট ইন দ্য এন্ড তিনি বুঝতে পারেন যে বাপু চলে গেলেও কি হবে, বাপুর যে শিক্ষাগুলো সেগুলো কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে এবং সেগুলোই আমাদেরকে কিন্তু গাইড করতে থাকবে এবং তাদের যে বাচ্চাগুলো অর্থাৎ তার যে শিষ্যরা ছিল তাদের সবাইকে তার এই শিক্ষাগুলোই গাইড করবে ভালো পথে কিভাবে চলতে লাগে। তো স্টুডেন্ট এটা ছিল এক্সপ্লেনেশন। এখন আমি তোমাদেরকে বলে দেবো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে তোমাদের মাধ্যমিক বা টেস্ট এক্সামের জন্য সেগুলো। কিন্তু তার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করেনি সেটা প্লে স্টোরে গিয়ে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো না, কেননা সেখানে দেওয়া আছে তোমাদের জন্য আপ টু 90% কমন সাজেশন। সেগুলো ভালোভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক হোক বা টেস্ট এক্সাম হোক দুটি খুব ভালোভাবে তোমরা দিতে পারবে। এবং সেখানে প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে, মাল্টিপল তোমাদের টেস্ট রয়েছে, মক টেস্ট রয়েছে, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের নলেজটা আরও শার্প করতে পারবে
হবে এবং অনেক কিছু আরও তোমাদের জন্য সারপ্রাইজ আছে। তাই বেশি দেরি না করে প্লে স্টোরে যাও, গিয়ে সেখানে সার্চ করো সাফল্য মাধ্যমিক, সবার উপরে কিন্তু এই অ্যাপটা তুমি পেয়ে যাবে। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো এবং তার অ্যান্সারগুলো তোমরা কিন্তু খাতা কলমে নোট করে নিও, ঠিক আছে? এগুলো সবার প্রথমে যেই তারিখে লেখিকাকে ফোন করা হয়েছিল বা যেই তারিখে গান্ধীজি মারা গিয়েছিলেন সেই তারিখটি কত ছিল? তারিখটি ছিল 30 জানুয়ারি 1948, ঠিক আছে? এবং যখন লেখিকাকে ফোন করা হয়েছিল তখন সময়টা কী ছিল? ইভিনিং, সন্ধ্যাবেলা। ওকে, এরপরে তাকে যে ফোন করা হয়েছিল কিসের মাধ্যমে ফোন করা হয়েছিল? সেটা হয়েছিল আর্জেন্ট টেলিফোন কলের মাধ্যমে ফোন করা হয়েছিল, ঠিক আছে? গান্ধীজি কীভাবে মারা গিয়েছিলেন? গান্ধীজি হ্যাড বিন শট ডেড অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, মানে একটা প্রেয়ার মিটিংয়ে সে বিল হাউসে যাচ্ছিল, সেখানে যাওয়ার সময় তাকে কেউ গুলি মেরে দিয়েছিল, গুলি মেরে কিন্তু গান্ধীজি হত্যা করা হয়েছিল। এবার গান্ধীজির যে মৃত্যুর খবর সেটা কীরকমভাবে ছড়িয়ে গেছিলো? সেটা ছড়িয়ে গেছিলো ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, মানে যেমন আগুন হাওয়ার মধ্যে খুব তাড়াতাড়ি ছড়া যায়, তেমনই তার এই মৃত্যুর খবরটা পুরো দিল্লির মধ্যে এত ফাস্টভাবে কিন্তু লোকের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা হয়েছে যে যখন কারো কোনো আপনজন মারা যায় তখন তিনি কী করেন? তখন সেই মানুষটা হুইম্পার করে, ঠিক আছে? হুইম্পার মানে এভাবে হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদে, ঠিক আছে? জোরে জোরে কাঁদতে পারে না, সে এতটাই দুঃখী থাকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের বলা আছে, ওয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স। কী করে? ওয়ান হুইম্পার, অর্থাৎ হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন বাপু মারা গেছিলো তখন সেই খবরটা রেডিওর মাধ্যমে কিন্তু সবাইকে জানানো হয়েছিল। তো তখন রেডিওতে এক্স্যাক্টলি কী বলা হয়েছিল? রেডিওতে বলা হয়েছিল যে বাপু ওয়াজ নো মোর, যে বাপু আর এই দুনিয়ায় নেই বা বাপু মারা গিয়েছেন। এরপরে ইউনিট 2 এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো যে পদ্মাশ্রী কে ছিলেন? পদ্মাশ্রী ছিল মিসেস নাইডুস ডটার, অর্থাৎ মিসেস নাইডুর যে কন্যা বা মেয়ে সে ছিল পদ্মাশ্রী, ঠিক আছে? এরপরে বাপুকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অন্তিম ক্রিয়া করার জন্য তখন তার ট্রাকটা কীরকম ছিল দেখতে? বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ খোলামেলা একটা ট্রাক ছিল, সেখানে একদম ফুল দিয়ে খুব ভালোভাবে তাকে ঢেকে রাখা হয়েছিল, ঠিক আছে? এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন যে যখন বাপু হাঁটতেন তখন তার হাতে কী থাকতো? তখন তার হাতে স্টাফ থাকতো, STAF, স্টাফ মানে লাঠি থাকতো। এবং বাপুর স্লাইড ফিগার, মানে বাপুর শরীরটা কেমন ছিল? স্লাইড মানে একদম দুর্বল, পাতলা, ঠিক আছে? এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন যে বাপু কেন বলতেন হাঁটা কেন ভালো, ঠিক আছে? ওর কারণ হলো টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে টু ওপেন অ্যান এভারেজ ইন্ডিয়ান। মোস্ট অফ দ্য ইন্ডিয়ানের কাছে তখন একটাই মাধ্যম ছিল যে হেঁটে হেঁটে যাওয়া, কেন কি সবার জন্য তখন গাড়ি তো অ্যাভেলেবেল ছিল না এখনকার মতো। আরেকটা কি, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। কারণ কি তাকে কোনো রকম কোনো গাড়ির দরকার হয় না, শুধুমাত্র তার শরীরটা দরকার হয় এবং এনার্জি দরকার হয়, তাহলে কিন্তু হেঁটে হেঁটে যে কোথাও যেতে পারে। এরপরে ইউনিট 3 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো বাপুর যে অ্যাসেসগুলো ছিল অর্থাৎ ছাইগুলো ছিল সেটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সেটা এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক আছে? এরপরে যেই ট্রেনে করে বাপুকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রেনে কী করা হচ্ছিল? সেই ট্রেনে মানুষরা ভজন করছিল, ঠিক আছে? অর্থাৎ সংকীর্তন এই ধরনের জিনিস করছিল। এরপরে যেটা সবার লাস্ট লাইনে তোমাদের অ্যান্সারটা আছে, সেই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো যে বাপুর যে নলেজগুলো সেগুলো কীভাবে সবার মধ্যে থেকে যাবে? এটার অ্যান্সারটা হলো বাপু হ্যাড পাস্ট ওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তার যে ভারত সেটা তার বাচ্চাদের মধ্যে অর্থাৎ তার শিষ্যদের মধ্যে থেকেই কিন্তু বেঁচে থাকবে। কেন কি তার যে নলেজ সেগুলো তার যে শিষ্যরা সবাই স্প্রেড করবে সম্পূর্ণ দেশের মধ্যে। তো স্টুডেন্ট, হয়ে গেল আমাদের পাসিং ওয়ে অফ বাপু গল্পটি। এত সহজভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আরেকটা তোমাদের জন্য গুড নিউজ আছে, তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত সাফল্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদের জন্য গুড নিউজ হলো যে তোমাদের ম্যাথ এবং ইংলিশের A to Z কনসেপ্ট ক্লিয়ার ক্লাস কিন্তু সাফল্য ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো। এবং তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যেটা হলো যে তোমরা 3 জন ফ্রেন্ডের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যাতে তাদেরও ভালো হয়। মনে রাখবে নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।